আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাড়ছে করোনার সংক্রমণ শনাক্তের হার ৫% বেশি। মাস্ক পরা সহ ৩ দফা স্বাস্থ্যবিধি মানার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতি মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট। বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ। খাগড়াছড়িতে বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর উদ্বোধন। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রত্যয় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, সেই সাথে বাড়ছে মৃত্যুর হার। সবশেষ ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.১৩%। গতকাল এই হার ছিল ৪.৯৮%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২৪ ঘন্টায় সারা দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭,৭৭৫টি। এর মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে ৯১২ জনের, মারা গেছেন ১৩ জন, তাদের সবাই পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,৪৮৯। এ সময় সুস্থ হয়েছেন ১,২২৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫,০৫,৩৪৯ জন। অন্যদিকে একদিনে ভ্যাকসিন নিয়েছেন ১,০৭,৪৬৩ জন। এ পর্যন্ত সারা দেশে ভ্যাকসিন নিয়েছেন ৪০,১৩,৯৬৩ জন। করোনার সংক্রমণ বাড়ায় সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে ৩ দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। পরে সভা শেষে ব্রিফিংয়ে করোনা সংক্রমণ গত বছর গ্রীষ্মের মতো হলে কঠোর বিধিনিষেধ আরোপের আভাস দেন মন্ত্রিপরিষদ সচিব। রিপোর্ট মাহবুব কবির চপলের। আশঙ্কা করা হয়েছিল শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে, তবে ওই সময় সংক্রমণ নিম্নমুখী থাকলেও এখন বাড়ছে। গত এক সপ্তাহে করোনায় মৃত্যু ও শনাক্ত ২ বেড়েছে। এতে আবারও কিছুটা আতঙ্ক ছড়িয়েছে জনমনে। বিষয়টি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভা বৈঠকে। ঠিক কী কারণে সংক্রমণ ঊর্ধ্বমুখী সেটি পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছেন যে আমরা একেবারে যেন খুব কমফোর্ট জোনে আছি এটা যেন চিন্তা করি না। সুতরাং আমরা যে যেখানেই থাকি, ভ্যাকসিন নেই বা না নেই, আমরা যেন অবশ্যই তিনটা জিনিস বলছেন। প্রথমটা হলো অবশ্যই মাস্ক ইউজ করি ইন অল কেসে, যথাসম্ভব আমরা যেন সতর্কতা অবলম্বন করি। আর ৩ নম্বর হলো পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে, বিশেষ করে আপনার কক্সবাজার বা হিল ট্র্যাক্টে বা আমাদের গ্যাদারিংগুলো হচ্ছে, সেখানে আমরা যেন একটা লিমিটেড সংখ্যায় থাকি। কারণ গত বছর কিন্তু আমাদের পিকে উঠেছে সামারে, সুতরাং ইট ইজ নট অ্যাসিওরড যে এই বছরে উঠবে না। আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা, কিন্তু সংক্রমণ যদি বাড়তে থাকে তাহলে কি করা হবে? এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। ওই লকডাউনের কথা তো এখনও ওইভাবে আমরা চিন্তা করি নেই। যদি বাড়ে তাহলে আবার বসে সরকার নিশ্চয়ই একটা মানুষের লাইফটা প্লাস আমাদের জীবিকা দুটো নিয়েই তাকে ব্যালেন্স করে কিন্তু আমরা পুরা টাইমটা কাজ করে আসছি। তো সেভাবে যেটা লজিক্যাল সেটা ইনশাল্লাহ যাবে। শিক্ষামন্ত্রী জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক বা হলের শিক্ষার্থীদের সবাইকে টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র যারা তাদেরকে আগে দেওয়া হবে, তারপরে টিকা যত আসতে থাকবে তত বাকিদেরকেও টিকার আওতায় নিয়ে আসবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মাস্ক না পরা এবং সামাজিক দূরত্ব না মানায় দেশে করোনার সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে বছরব্যাপী যক্ষ্মা বিষয়ক সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব জানান। ২০৩৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। হঠাৎ করে দেখেন করোনা চলে আসলো। এই সংক্রমণ এমন একটি রোগ যে রোগ সম্বন্ধে কারো জানা ছিল না। ভ্যাকসিন নিলাম, অনেকে ভাবছে যে আমি করোনা মুক্ত হয়ে গেছি, কিন্তু আসলে তা নয়। ভ্যাকসিন নিলে আপনি করোনা মুক্ত হয়ে যাবেন না। ভ্যাকসিন নিলে একটা প্রোটেকশন আপনার হলো। ইট ইজ নট 100% প্রোটেকশন, ইট উইল টেক টাইম, ইউ উইল হ্যাভ অ্যানাদার ডোজ। ইভেন উইথ দি সেকেন্ড ডোজ ইউ আর নট 100% সেফ ফ্রম করোনা। কাজে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে।
দুর্নীতি মামলায় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সাথে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও AKM জহিরুল হকের ভার্চুয়াল বেঞ্চ এর রায় ঘোষণা করেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে লালবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানাও করা হয়। হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ বিচারিক আদালতের দেয়া ১০ বছরের সাজা বহাল রেখেছেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে। সেকশন 27 অব দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তাকে 10 বছরের সাজা দিয়েছিলেন, সেই সাজাটি বহাল রেখেছেন। রিগরাস ইমপ্রিজনমেন্ট সেটাও আদেশ বহাল রেখেছেন এবং যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন এবং যেই প্রপার্টিগুলো কনফিসকেট হয়েছে সেগুলা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতে হাজী সেলিমের যে 3 বছরের সাজা হয়েছিল তা বাতিল করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন আইনের 26 ধারায় যে 3 বছর সাজা দিয়েছেন সেটা বাতিল করে দিয়েছেন। যে এই 26-এর 2 ধারা ওনার গোপন অংশটা দুর্নীতি দমন কমিশন প্রমাণ করতে পারেনি। দুর্নীতির মামলার সাজা সেটা অবশ্যই আমি মনে করি নৈতিকতার খনন এবং সেটা উনি অ্যাকর্ডিং টু 66(2)(d) অনুযায়ী ওনার টোটাল বার হয়ে যাবে। সংসদ সদস্যপদ থাকার আর যোগ্যতা হারিয়েছেন। তার স্ত্রীর মৃত্যুতে এই মামলার সাথে সম্পৃক্ত সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছেন। হাজী সেলিমের করা আপিলের উপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষে রায় ঘোষণার জন্য 9 মার্চ দিন ধার্য করে উচ্চ আদালত। নিয়াজ জামান সজীব, ATN বাংলা, ঢাকা। খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ভারত সীমান্তে ফেনী নদীতে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সেতুটি দুদেশের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পকে আরও এক ধাপ এগিয়ে দিল। এ সময় ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেতুটি শুধু দুদেশের সেতুবন্ধন নয়, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে। আপেল মাহমুদের রিপোর্ট। খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরার সাথে যুক্ত ফেনী নদীর উপর নির্মাণ করা হয় 1.9 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম আন্তর্জাতিক মৈত্রী সেতু। ভারতের অর্থায়নে 133 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, সেতুটি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করবে। सबरूम और रामगढ़ के बीच सेतु से हमारी मैत्री भी मजबूत हुई है और भारत बांग्लादेश की समृद्धि का कनेक्शन भी जुड़ गया है। बीते कुछ वर्षों में भारत बांग्लादेश के बीच लैंड, रेल और वाटर कनेक्टिविटी के लिए जो समझौते जमीन पर उतरे हैं, इस सेतु से वो और मजबूत हुए हैं। ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম বন্দর থেকে এ সেতু দিয়ে সহজেই ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যবসা বাণিজ্য সহজ হবে। ত্রিপুরা চাইলে চট্টগ্রাম বন্দরও ব্যবহার করতে পারে। আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতু বন্ধই রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। রাজনৈতিক সীমানা যেন দুদেশের সীমান্তে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য ভারতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। ধর্মের নামে যে অপশক্তি নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। তিনি আরও বলেন, নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগে দেশে বিদেশে প্রশংসিত। এ সময় কেরানীগঞ্জে বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের নারী দ্বন্দ্ব কর্মসূচি দেখেন না এদেশের নারীদের সাহসের সাথে এগিয়ে চলা। তারা তো নারীদের মানুষই মনে করেন না, চার দেয়ালে বন্দি রাখতে তারা নিজেরাই বিশ্বাসী। যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়াকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক। অসৎ উদ্দেশ্যে বিএনপি ৭ই মার্চ পালন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দীর্ঘ ২১ বছর তারা বঙ্গবন্ধুর যে ভাষণ নিষিদ্ধ করে রেখেছিল তা আজ বিশ্ব স্বীকৃত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইতিহাস বিকৃত করার জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। পরে শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি তুলে দেন তিনি। এতদিন ধরে তারা যে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে সেই কলঙ্ক মোচনের স্বার্থে তারা ৭ই মার্চ পালন করবে। কিন্তু ৭ই মার্চ পালন করতে গিয়ে যে বক্তৃতাগুলো তারা করেছেন, যেভাবে সেখানে ভাষণ দিয়েছেন, বরং ৭ই মার্চের বক্তব্যের সারমর্মকে খাটো করার জন্য সেখানে বক্তব্য রেখেছে। অর্থাৎ একটি অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এই ৭ই মার্চ পালন করেছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে খাটো করতেই প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতারা তার নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় দলের নেতারা বলেন, জিয়াউর রহমান নিরীহ বাঙালিদের উপর গুলি চালিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ইতিহাস বিকৃতির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিএনপির নীতি নির্ধারকদের অভিযোগ, নিজেদের দুর্নীতি অপশাসন আড়াল করতেই সরকার জিয়া পরিবার রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মাওলানা ভাসানীর উপর আয়োজিত আলোচনা সভায় বিএনপি পন্থী কয়েকজন বুদ্ধিজীবীও অংশ নেন। প্রধানমন্ত্রী বলে দিলেন 25 এবং 26 তারিখে জিয়াউর রহমান বাঙালি হত্যা করেছে। 26 তারিখের সকালেই তিনি কালুরঘাট ব্রিজ পার হয়ে পটিয়ার একটি পাহাড়ে তাদের ক্যাম্প গেড়েছেন মুক্তিযুদ্ধের সূচনা করার জন্য। তারপরে কালুরঘাট বেতার কেন্দ্রে এসে 26-এর শেষ প্রহরে তিনি নিজের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। আর 27 তারিখে তিনি শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। এটা তো ইতিহাস। আমরা কোনো নেতাকে ছোট করার জন্য নয় বা কাউকে বড় করার জন্য নয়, আমরা আমাদের স্বাধীনতাতে যার যে অবদান আছে সেই অবদানকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। পুলিশ বাহিনীর সকল স্তরের সদস্যদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি আরও বলেন, পুলিশকে একটি সুসংহত বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে অপরাধ বিজ্ঞানে স্নাতকোত্তর ও পুলিশ ব্যবস্থাপনা ডিগ্রির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মানুষের প্রত্যাশা বাড়ছে, পুলিশও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার পুলিশের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে নিয়েছে নানা পদক্ষেপ। পুলিশ প্রধান জানান, প্রশিক্ষণের পুরাতন কাঠামো বাদ দেওয়া হয়েছে ও প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণের কার্যক্রম আধুনিকায়ন করা হয়েছে। তাই পুলিশের প্রত্যেক স্তরের কর্মকর্তা সদস্যদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। For the first time in the history of Bangladesh Police Force, as directed by our Honorable Prime Minister, we are going to introduce training for all ranks of the troops and forces and officers, and meaning that with an idea that every rank should at least once a year will go to a training center. আইজিপি আরও জানান, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশ সদস্যদের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। For the betterment of the training institutions, Honorable Prime Minister has special attention, and we from the police headquarters want to support all our training institutions, and especially the staff college, so that all the centers can emerge as training facilities of international standard.
এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্টাফ কলেজ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের মোট ৫৭ জনকে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট ডিগ্রি দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের ইয়াঙ্গুনে এনএলডি পার্টির আরও এক সদস্যকে কারাবন্দী অবস্থায় হত্যা করেছে জান্তা সরকার। অং সান সুচির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে ছিলেন কো জোয়া মিয়াত লিন নামের এই ব্যক্তি। সোমবার রাতে ওই ইনস্টিটিউট থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে ওই অধ্যক্ষের মরদেহ শনাক্ত করতে সামরিক হাসপাতালে যাওয়ার জন্য তার পরিবারকে খবর দেওয়া হয়। ওই ইনস্টিটিউটে তরুণদের বিনামূল্যে কম্পিউটার সহ তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হতো। সোমবার সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় কম্পিউটার, ফোন সহ যাবতীয় সরঞ্জাম। এদিকে জান্তা সরকারের হত্যা, নির্যাতন উপেক্ষা করে মঙ্গলবারও বিভিন্ন স্থানে বিক্ষোভ করে গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু মেলার আয়োজন করেছে এটিএন বাংলা এবং বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। এফডিসি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় শিশুদের জন্য বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে কুইজ, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান এবং নাচের প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি মেলা উপলক্ষে ১০,০০০ শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক বৃত্তি দেবে বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। পার্টেক্স খেলার খবর। কোয়ারেন্টাইন পর্ব শেষ হয় বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ৫ দিনের অনুশীলনের জন্য বুধবার কুইন্সটাউনে যাবে পুরো দল। ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনের প্রথম সপ্তাহ বেশ কষ্টে কেটেছে বলে জানান ক্রিকেটাররা। এদিকে কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না কিউ অধিনায়ক কেন উইলিয়ামসন। আরও জানাচ্ছেন পরাগ আরমান। 3টি করে ওয়ানডে আর টি-20 খেলতে গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে যায় বাংলাদেশ ক্রিকেট দল। করোনা মহামারীর কারণে কোয়ারেন্টাইন শর্তে ৪ মার্চ পর্যন্ত সবাইকে থাকতে হয় রুদ্ধদ্বারে। ৫ মার্চ থেকে ছোট ছোট গ্রুপে অনুশীলন করার সুযোগ পায় টাইগাররা। ৯ মার্চ শেষ হয় ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব। চতুর্থবার করোনা টেস্ট নেগেটিভ হলে বুধবারই কুইন্সল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেখানে ৬ দিনের অনুশীলন পর্ব শেষে ১৭ মার্চ ফিরবে ডানেডিনে। অনেক ভালো যাচ্ছে, কোয়ারেন্টাইন শেষ হয়েছে, আজকে লাস্ট দিন কোয়ারেন্টাইনে। সো আজকে লাস্ট প্র্যাকটিস অলসো। 7 দিন খুব ভালো লাগতেছিল, পরে 7 দিনে 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারে, খুব ভালো লাগছিল। তো এখন টোটালি ফুল ডে করে সুযোগ পাওয়া খুব ভালো লাগতেছে। এদিকে কনুয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরি শেষে সুস্থ হয়ে ফিরতে তার ১০-১২ দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব দেয়া হতে পারে টম লেথামকে। ডানেডিনে ফিরে ২ দিনের অনুশীলনের পর ২০ মার্চ নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে তামিম ইকবালের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। নেপালে ৩ জাতীয় টুর্নামেন্টের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৫ জন ফুটবলার। স্ট্যান্ড বাই রাখা হয়েছে অনূর্ধ্ব ২৩ দলের 7 জনকে। কোচ জেমি ডে জানান, ঘরোয়া ফুটবলের পারফরমেন্স ও তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে দল নির্বাচনে। মমিনুর রিপনের রিপোর্ট। গত ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে দোহায় শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার নেপালে ৩ জাতীয় টুর্নামেন্ট আর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করল বাফুফে। ২৪ সদস্যের এই দল ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। The record that we've got over that 2.5 years is far better than any other coach that's been in Bangladesh, except for the coach who won SAF Championship. So my job is to emulate that, is to win the SAF Championship. Then I could rightly say I'm the best coach Bangladesh ever had. দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বসুন্ধরার রিমন হোসেন, মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ, মুক্তিযোদ্ধার মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও মেহেদী হাসান রয়েল। বাদ পড়ার তালিকায় উল্লেখযোগ্য নামগুলো হলো মামুনুল, সুশান্ত, রায়হান হাসান, তপু বর্মন, তৌহিদুল সবুজ, ইব্রাহিম, জীবন ও ইয়াসিন খান। দলের প্রধান কোচ জানান, সাম্প্রতিক ফর্মে বিবেচনায় দল সাজিয়েছেন তিনি। The players that have been selected
are the players that I feel have performed well enough over the first phase. There are some players that are a little bit lucky to be in the squad because they haven't played all of the games, but they've done enough in the past to be selected for this squad. আগামী 25 মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা আছে বাংলাদেশের। ম্যাচটি বাতিল হলে নেপালের 3 জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে লাল সবুজের দল। সেজন্য 13 মার্চ থেকে অনুশীলন শুরু করবে টিম বাংলাদেশ। এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বাড়ছে করোনার সংক্রমণ, শনাক্তের হার 5% বেশি। মাস্ক পরা সহ 3 দফা স্বাস্থ্যবিধি মানার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতি মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের 10 বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট। বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ। খাগড়াছড়িতে বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর উদ্বোধন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রত্যয় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।